আমাদের গ্রামের নাম গঙ্গানন্দপুর। আমাদের গ্রামকে নিতান্ত অজপাড়াগা বললেও ভুল হবে না। এখানে শহরের মতো কোনো সুবিধাই উপলব্ধ নেই, কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অতুলনীয়। এই সৌন্দর্যের পাশাপাশি আমাদের গ্রাম আরও একটা বিষয়ে প্রসিদ্ধ, এবং সেটা হলো আমাদের গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত শ্মশান। এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। এই শ্মশানে মরা পোড়ানোর জন্য দূরগ্রাম থেকেও লোক আসে। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহাশ্মশানে। বলো হরি, হরি বল, বলো হরি। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীব্র কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সেই হরিবোল ধ্বনি ও শোরগোল সহ্য করা গেলেও নিস্তব্ধ গভীর রাত্রে সেই চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভয়াবহ ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে ফুঁপিয়ে কেঁদে ওঠে। পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ জায়গা। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। কোথাও আলোর চিহ্ন মাত্র থাকে না। চতুর্দিকে কালো কালো দানবের মতো মস্ত গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে শোনা যায় পেঁচা ও শেয়ালের ডাক। এই শ্মশান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট মাঠ, তারপরেই নদীর ধারে শ্মশান। যেদিনের ঘটনাটা বলছি সেদিন ভীষণ গুমোট গরম পড়েছে। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। তখন প্রায় মাঝরাত। ঘরের ভেতর টেকা দায় হলো। বাড়ির বাইরে বারান্দায় এসে বসলাম। সেদিন আমার মন ভালো ছিল না, কারণ পরদিন সকালে আমাদের পৈতৃক সম্পত্তির দখলদারি নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আমার কাকারা আমার বাবাকে বোকা বানিয়ে এই সম্পত্তি হস্তগত করেছিল। অর্থাৎ আগামীকাল কোর্টের অন্তিম রায় বেরোনোর পর এই ভিটে আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। কোর্টে লড়তে লড়তে আমার বাবাও অসুস্থ হয়ে বিছানায় শয্যাগত। বাবার পর আমি এতদিন কেস লড়ছিলাম, কিন্তু সব শেষ। কাকাদের কারচুপিতে হাতছাড়া হতে চলেছে আমাদের পৈতৃক ভিটে। বসে বসে এইসব নিয়েই ভাবছি। হঠাৎ শুনতে পেলাম বহু কণ্ঠের চিৎকার। বলো হরি, হরি বল, 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 বলো হরি, হরি বল। আমার বাড়ির সামনে দিয়ে শ্মশানে যাওয়ার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকেই দেখতে পেলাম না। বলো হরি, হরি বল, কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ধীরে ধীরে শব্দটা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলাম শ্মশানে পৌঁছে গিয়েছে সব যাত্রীরা। সব যাত্রীদের হরিধ্বনি থেমে গেলেও মাঝরাতের সেই ঝিঝি পোকার ডাক এবং শেয়ালের চিৎকার তখনও রাতের সেই পরিবেশকে যেন বিভীষিকাময় করে তুলছে। রাতের আকাশেও মেঘ জমতে শুরু করেছে। খুব শিগগিরই বৃষ্টি আসবে মনে হয়। এই গুমোট পরিবেশ হয়তো তারই ইঙ্গিত। বারান্দার চেয়ারে খানিকক্ষণ একলা বসে থাকলাম। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো ঘুমে। বারান্দা থেকে উঠে এবার ঘরে যাব ভাবছি, হঠাৎ যেন অন্ধকার ফুঁড়ে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা এমন আচম্বিতে এবং নিঃশব্দে আবির্ভাব হলো যে আমি চমকে উঠলাম। কে? ক্ষুধার্ত অতিথি। অতিথি? এত রাতে?
ক্ষুধার্থের সময় বা অসময় নেই। কেবল ক্ষুধার্থ নই, আমি শীতার্থও বটে। ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন দয়া করে। বাইরে আর দাঁড়াতে পারছি না। বলেন কি মশাই, আপনার শীত করছে? আর এদিকে দারুণ গুমোটে সিদ্ধ হয়ে আমরা মারা যেতে বসেছি। আমার কথায় বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখুন, আপনার হাতটা বাড়িয়ে দিন। আমার একটা হাত বাড়িয়ে দিলাম। সেও তার হাত বাড়িয়ে ধরল আমার হাতখানা। কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলাম। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত! ঠিক যেন জমাট বরফ দিয়ে হাতটা তৈরি করা। বাড়ির ভেতরে চলুন, বাড়ির ভেতরে চলুন। আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। ওই ব্যক্তিকে নিয়ে প্রবেশ করলাম বৈঠকখানা ঘরে। সেখানে টেবিলের পাশের চেয়ারে বসতে দিলাম তাকে। টেবিলের ওপর টেবিল ল্যাম্প জ্বলছিল। বাইরে ইতিমধ্যে বৃষ্টি পড়তে শুরু করলো। তার সঙ্গে শুরু হলো মেঘের গর্জন। এরপর নিজের কৌতূহলী দৃষ্টি ফেললাম সেই ক্ষুধার্ত ও শীতার্ত অতিথির উপর। অদ্ভুত, তার সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চামড়া দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। গায়ের রং কুচকুচে কালো, মাথায় বড় বড় এলোমেলো চুল, মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে। এক কথায় সে যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আপনি কি অসুস্থ? আপনার কি কোনো অসুখ হয়েছিল? হ্যাঁ, খুব কঠিন অসুখ হয়েছিল। তাই তো সুবিধা বুঝে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল। তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই। নিজের লোকেরাই নিজেদের শত্রু। নিজের লোকেরা ছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে। শীত আরো বাড়বে। আমার শীত করছে। আমার খুব খিদেও পেয়েছে। আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। এত রাতে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। ঘর শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি। কতদিন আমি উপোস করে আছি। এরপর আমি রান্নাঘরে গিয়ে সংগ্রহ করলাম কিছু ভাত, কিছু তরকারি, খান-দুয়েক রুটি এবং মিষ্টি। এরপর খাবারের থালাটি নিয়ে ফিরে আসলাম বৈঠকখানা ঘরে। থালাটা রাখলাম টেবিলের উপরে। থালাটা রাখার পর খেয়াল হলো জল আনা হয়নি। আপনি খাওয়া শুরু করুন, আমি জল নিয়ে ফিরে আসছি। রান্নাঘরে গিয়ে গ্লাসে করে জল নিয়ে বৈঠকখানা ঘরে ফিরে এসে দেখি ওই ব্যক্তির খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং তিনি দরজার কাছে দাঁড়িয়ে কি যেন এক মনে শুনছেন। টেবিলের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ওই ব্যক্তি এতটাই পরিষ্কার করে খেয়েছে যেন নতুন থালাটা কেউ ধুয়ে রেখেছে। এইটুকু সময়ের মধ্যে ওনার খাওয়া হলো কিভাবে? আপনার জন্য জল এনেছি। সে যেন আমার কথা শুনতে পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। আমার শত্রুরা আসছে আমাকে জমের বাড়িতে পৌঁছে দিতে। আমি শুনতে পাচ্ছি তাদের পায়ের শব্দ। আমি তাদের দেখতে পাচ্ছি। এখানে আর থাকা যাবে না, আমাকে পালাতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্ষুধা তৃপ্ত করার জন্য। আপনি চিন্তা করবেন না, আপনাদের এই সম্পত্তি থেকে আপনাকে বা আপনার পরিবারকে কেউ বেদখল করতে পারবে না। কোর্টের চূড়ান্ত রায়ে আপনারাই জিতবেন। আপনাদের সম্পত্তি আপনাদেরই থাকবে সারা জীবন। আমি পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরে বৃষ্টির ভেতর উঠোনে নামতেই কোথায় যেন শূন্যে অদৃশ্য হয়ে গেল, আর দেখা গেল না তাকে। আমি হতভম্বের মতো জলের গ্লাস হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, আমাদের সম্পত্তি নিয়ে কোর্ট কাছারির মামলার বিষয়ে ওই ব্যক্তি জানলো কি করে? আমি তো এ ব্যাপারে তাকে কিছু বলিনি। কে এই আশ্চর্য লোকটা? হঠাৎ করে কোথায় বা চলে গেল সে? এরপর ঝড় বৃষ্টিটা থামতেই সদর দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, এমন সময় হঠাৎ দেখি দুজন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভেতর ঢুকে পড়ল। লণ্ঠনটা তুলে ধরে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোন মানুষ তিষ্ঠ হতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এখানে ঢুকে পড়েছি। তাহলে আপনাদের মৃতদেহ পোড়ানোর কাজ শেষ হয়েছে? না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। মৃতদেহ শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড। পরের দিন দুপুরবেলা সুকুমারের কাছে খবর এলো হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা হয়ে গেছে এবং কোর্টের মামলায় সুকুমারের কাকারা হেরে গেছে। সমস্ত সম্পত্তি সুকুমারের বাবার নামেই বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই খবর শোনার পর সুকুমার গতকাল রাতের সেই অচেনা অতিথির কথা ভাবতে থাকে। কে ছিল ওই আগন্তুক? কোনো মানুষ নাকি